আর আমরা কিন্তু এখন বিমানে উঠছি, এখানে প্রচুর শব্দ। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় বিমানে। এই হচ্ছে আমাদের খাবার, আমরা এখন খাবো। আমাদের আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্সে করে ঢাকা থেকে ব্যাংকক যাত্রায় আসলে কি কি দেখা যায় আর কি কি খাওয়া যায়, আর তার পাশাপাশি ভাড়া আসলে কত পড়ে, আর এই সব কিছু নিয়েই আমাদের আজকের এই ব্লগ। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা বর্তমানে রয়েছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা থেকে ব্যাংকক। আর সেজন্য আমরা কিন্তু ইউএস বাংলার একটা ফ্লাইটে টিকিট কেটে নিয়েছি। আর আমাদের যাওয়া আসার ভাড়া পড়েছে 43,000 টাকা। আমরা এখন বিমানে চড়ব, আর এই জন্য ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। অলরেডি কিন্তু ইমিগ্রেশন শেষ হয়ে গিয়েছে। তবে ইমিগ্রেশনে একটা ঝামেলাটা হলো ইমিগ্রেশনে আমার যে ভিসা করেছি ওটা যে মেইলে এসেছে সেই মেইলটা চেক করা হয়েছে। বর্তমানে থাইল্যান্ডে যাওয়ার প্রসিডিওর কিন্তু অনেকটা কঠিন হয়ে গিয়েছে, মেইল চেক করা হয়, এছাড়া আরও নানান রকমের ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। তবে আল্লাহর রহমতে আমরা কিন্তু ইমিগ্রেশন পার হয়ে গিয়েছি, আর কিছুক্ষণ পরে আমি বিমানে চড়বো ইনশাআল্লাহ। অলরেডি আমরা ভিতরে চলে এসেছি। এখানে বিভিন্ন বিমানের জন্য কিন্তু লোকজন লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের বিমান হচ্ছে ইউএস বাংলা। আমরা এখন ওটার উদ্দেশ্যে হেঁটে চলছি। 4 নম্বর গেটে যেতে হবে, একদম লাস্ট মাথায়। ওখান থেকে আমাদের বিমান ছাড়বে, অবশ্য লাইন ধরে ধরে উঠতে হয়, এটাই বিমানের নিয়ম। আর অবশেষে আমরা সব ধরনের চেক ইন শেষ করে চলে এলাম। এখানে কিন্তু 3 ধরনের চেকিং হয়। প্রথমে আপনার বোর্ডিং পাস নিতে হবে, ওখানে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দিয়ে দিতে হবে যেগুলো ক্যারিয়ারে যাবে। দেন আপনাকে ওই ইমিগ্রেশন পার হতে হবে। আর সর্বশেষ এখানে একটা হ্যান্ডব্যাগ চেক করে তারপরে যেতে হবে। আমরা এখন এই বাসে করে তারপরে আমাদের বিমানে যাব। অবশেষে আমরা বাসে চলে এসেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? অবশেষে আমাদের একটু ঝামেলা হয়েছিল, বড় ভাইয়ের ঝামেলা হয়েছে, আমার একটু ঝামেলা হয়েছে, কিন্তু শেষমেশ আল্লাহর রহমতে বুঝে না হয়ে গেছে। আসলে ওনাদের চেকিং প্রসিডিউর একরকমের বাংলাদেশের, আর আসলে আগে থেকে যদি ইনস্ট্রাকশন দেওয়া থাকতো তাহলে কিন্তু জিনিসটা অনেক সহজ হতো। ওই আমাদের প্রত্যেকের ইমেইলে যে ভিসাটা এসেছে ওটা চেক করেছিল, কিন্তু প্রথমে আমরা বুঝতে পারিনি, পরে বুঝে ওটা সাবমিট করে দিয়েছি। মূলত এই ইউএস বাংলা ফ্লাইট যেটা রয়েছে এটার সাইজ খুব ছোট। সাধারণত মিডল ইস্টের দিকে অথবা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড বা আমেরিকার দিকে যেসব বিমান যায় ওগুলোর সাইজ অনেক বড় হয়, আর ইউএস বাংলার সাইজ অনেক ছোট। যার কারণে এটা কিন্তু এই মাঝখানের জায়গা থেকে ছাড়ে, ডাইরেক্ট এখানে আসে না। আমাদেরকে এই যে বাসে করে এখন যেতে হবে ওই বিমানে ওঠার জন্য। আর অবশেষে আমাদের বাস যাত্রা শুরু করলো। আমরা এখন বিমানের দিকে যাচ্ছি। সাধারণত আমাদের বাংলাদেশের এয়ারপোর্টটা কিন্তু সাইজে খুবই ছোট, এখানে 2টা বিমান ওঠে নামে। আর আপনি যদি জেদ্দা বা আমেরিকার কোনো বিমানবন্দরে যান তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন, কারণ ওখানে 50টা বিমান একসাথে নামা করে। তো বিমানবন্দরের এক মাথা থেকে আরেক মাথায় যেতে অনেক সময় লাগে। আর এইসব জায়গায় কিন্তু একেবারেই ছোট, বেশি একটা সময় লাগে না। সামনে যেটা যাচ্ছে এটা হচ্ছে বোয়িংয়ের বিমান, বেশ বড় সাইজের। আর অবশেষে আমরা আমাদের বিমানের কাছে চলে এসেছি। আর আমরা কিন্তু এখন বিমানে উঠছি, এখানে প্রচুর শব্দ। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয় বিমানে। সাধারণত ছোট বিমানগুলোর এটা একটা ঝামেলা, আর বড় বিমানে কিন্তু একেবারে ওখান থেকেই ওঠা যায়। আর এইখানে কিন্তু ভিডিও করার জন্য পারমিশন নিতে হয়। আমি আনফরচুনেটলি পারমিশন নিইনি, যার কারণে সমস্ত কেবিনের ভিডিও নিতে পারছি না। বাট
এখান থেকে উড্ডয়ন থেকে শুরু করে সব কিছুই আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, বিমান থেকে ঘোষণা এসেছে আমাদের সিট বেল্ট বেঁধে নিতে হবে, কারণ বিমান যখন উড্ডয়ন করবে তখন সিট বেল্ট বাঁধা না থাকলে নানা রকম সমস্যা। আমরা এখন সিট বেল্ট বেঁধে নিচ্ছি, এইভাবে বাঁধে আবার এটা একটু টাইট করে নিতে হবে। পাশে একটা বড় ভাই পেয়ে গেলাম। ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দেখ, একটা কোম্পানি পেয়ে গেলাম একা ট্রাভেলের পাশাপাশি। ভাই অবশ্য তার আম্মার চিকিৎসার জন্য যাচ্ছে, আর আমি কিন্তু ঘোরার জন্য যাচ্ছি। আর আমরা অবশেষে ফ্লাই করছি। আকাশে বিমান ফ্লাই করার এই মুহূর্তটি হলো সবচেয়ে ভয়ানক মুহূর্ত, কারণ যত দুর্ঘটনা ঘটে তা এই সময়ের ভেতরেই ঘটে। আর ঠিক এই কারণেই এই সময় সিট বেল্ট বেঁধে খুব সাবধানতার সাথে বসে থাকতে হয়। এছাড়াও জরুরি অবস্থায় কি করতে হবে তার একটা দিক নির্দেশনা বিমানের কর্মীরা বিমান ছাড়ার আগেই প্রদর্শন করে থাকে। মূলত জরুরি অবস্থায় উপর থেকে একটা অক্সিজেন মাস্ক নেমে আসবে। যদি কোনো দুর্ঘটনা হয়েই যায় তাহলে আপনারা আপনাদের অক্সিজেন মাস্কটি পরে নেবেন। এছাড়াও আমরা যে সিটের উপরে বসে রয়েছি তার নিচে একটা লাইফ জ্যাকেট রয়েছে। জরুরি অবস্থায় বাইরে থাকা একটা রশি টান দিলেই লাইফ জ্যাকেটটি ফুলে উঠবে। এছাড়াও মুখ দিয়ে ফু দিয়েও লাইফ জ্যাকেটটি ফোলানো যায়। আর অবশেষে আমরা কিন্তু উপরে উঠে গিয়েছি। এরপরে এই বিমানে কি কি খাবার দেওয়া হয় আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। বিমানটি উপরে ওঠার সাথে সাথেই নিচে তাকালাম, আর নিচের বাড়িঘরগুলো দেখে মনে হলো যেন ছোট ছোট খেলনা বাড়িঘর নিচে বসিয়ে রেখেছে। সত্যি আশ্চর্যজনক। একটা ব্যাপার হচ্ছে, বিমান যখন উপরে ওঠে তখন সিট বেল্ট বেঁধে আপনাদেরকে বসে থাকতে হবে। আর উপরে ওঠা শেষ হয়ে যাওয়ার পরে আপনারা বিমানে একেবারে ট্রেনের মতো ঘোরাফেরা করতে পারবেন, কোনো রকমের কোনো সমস্যা নেই। এখনো কিন্তু উড্ডয়ন শেষ হয়নি। তবে বিমান যাত্রার সবচেয়ে বড় সমস্যা হলো খুব বিকট আকারের শব্দ। এই কারণে আপনারা শব্দ থেকে বাঁচার জন্য চাইলে হেডফোন ব্যবহার করতে পারেন। এছাড়াও উপরে ওঠানামার সময় কান বন্ধ হয়ে যায়, যেটা কিছুটা অস্বস্তিকর মনে হতে পারে আপনাদের কাছে, আর আমার কাছেও বেশ অস্বস্তিকরই লাগে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হলো আপনারা যখন বিমানে যাত্রা করবেন তখন কিন্তু মেঘের ভেতর দিয়ে ছুটে চলতে পারবেন আর অবলোকন করতে পারবেন অপূর্ব মেঘের দৃশ্য, যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। কারণ বর্তমানে আমাদের বিমানটি মেঘের ভেতর দিয়ে ছুটে চলছে। আমাদের এই বিমানটা 35,000 ফিট উপর দিয়ে যাবে। আজকে আবহাওয়া খুব ভালো রয়েছে, যার কারণে ইনশাআল্লাহ কোনো ধরনের ভাইব্রেশন বা হাতি হবে না। এই বিমানের সাথে কিন্তু কোনো টিভি নেই, তবে এখানে এই যে একটা চেয়ার রয়েছে, এখানে রেখে আপনারা জিনিসপত্র যখন খাবেন তখন খেতে পারবেন। আর অবশেষে আমরা 34,000 ফিট উপরে চলে এসেছি। আর এখানে আসার পরে সবকিছু আমাদের কাছে ম্যাপের মতো লাগছে। ঠিক গুগল ম্যাপে আপনারা যেরকমের দেখতে পান, বিমানের উপর থেকেও আমরা ঠিক সেরকমই দেখছিলাম। তবে এখানের অনুভূতি অনেকটা আলাদা। চলতে চলতে কখনো আমরা দেখতে পাচ্ছিলাম দিগন্ত বিস্তৃত মেঘ, আবার কখনো বা পাহাড়ের উঁচু নিচু অপূর্ব দৃশ্য। উপরে চলতে চলতে কখনো ছবির মতো সুন্দর কিছু দৃশ্যাবলী আপনাদের চোখে পড়বে। নিজের নদীগুলো দেখে মনে হচ্ছে যেন বিধাতা তার নিজের হাতে রং তুলি দিয়ে সাজিয়ে রেখেছেন। আসলে প্রকৃতির অনেক রূপ, নিচ থেকে দেখার এক রূপ আর উপর থেকে তার এক ভিন্ন রূপ আমরা দেখতে পাই। নিচে নদীগুলো দেখে মনে হচ্ছিল যেন সাপের মতো এঁকে বেঁকে চলছে। মূলত আমাদের বিমানটা মায়ানমারের উপর দিয়ে যাবে। যেহেতু আমরা থাইল্যান্ড যাচ্ছি, এই থাইল্যান্ড এবং বাংলাদেশের মাঝখানের জায়গাটা হচ্ছে মায়ানমার। মূলত এই মায়ানমার পার হলেই
আমরা থাইল্যান্ডের ব্যাংককে পৌঁছে যাব। আর এক কথায় বলতে গেলে অন্য কোনো দেশে এই বিমান আর প্রবেশ করবে না। আর সেই কারণে আমরা মায়ানমারের দৃশ্যাবলী দেখতে দেখতে এখন ছুটে চলছি। তবে আকাশের উপর থেকে মায়ানমারের সৌন্দর্য দেখে আমরা বিমোহিত হয়ে পড়লাম। যেমন দেখতে পাচ্ছেন উপর থেকে আমরা সাগর দেখতে পাচ্ছি, ওদিকে দিগন্ত জোড়া নীল সমুদ্র, আর ভূমি যেখানে এসে শেষ হয়েছে ওখানেই সাগর শুরু হয়েছে। আর এই সাগর কিন্তু একেবারে সেই অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। আমরা একটু সিট পরিবর্তন করলাম। যাই হোক, আসলে উড্ডয়নের সময় একটু পাশে বসা লাগে, তারপরে মাঝখানে বসলে সমস্যা নেই। মাঝখানে বসলে একটা সুবিধা আছে, আর এখানে বসলে একটা সুবিধা আছে। এখানে বসলে আপনারা এই আকাশের ভিউটা খুব সুন্দর দেখতে পাবেন, আর এই পাশে বসলে আপনারা ওই শিপের ভেতরে হাঁটাহাঁটিটা একটু আরামে করতে পারবেন, কারণ বারবার ওঠা নামার জন্য একটা ঝামেলা হয় এই কর্নারে বসলে। সব কিছু মিলিয়ে আসলে সব সিটেরই সমান সুবিধা অসুবিধা রয়েছে। আর এখন পর্যন্ত আমাদেরকে কিন্তু কোনো দানা পানি দেওয়া হয়নি, আশা করছি একটু পরেই আমাদেরকে দেওয়া হবে। আর বন্ধুরা, অবশেষে আমাদের খাবার চলে এসেছে। এখানে খাবার দেওয়া হয়েছে, একটা কি দেওয়া হয়েছে এখনো খুলে দেখিনি, দেখি কি দেওয়া হয়েছে। তবে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে চিকেন আর একটা বিফ, আর সাথে একটা ডেজার্ট দেওয়া হয়েছে, ছোট একটা পানির বোতল দেওয়া হয়েছে এবং চামচ টামচ রয়েছে। এই হচ্ছে আমাদের খাবার, আমরা এখন খাবো। এতক্ষণ ধরে চিকেন আর বিফ বিফ করলো, এখন বুঝলাম আসলে কি, মূলত আমাদেরকে খিচুড়ি দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, দেশি খাবার, এটা আমার খুবই পছন্দ। এবং পাশাপাশি এখানে কিন্তু যে ডেজার্টও রয়েছে। আসলে এই বিমানটা ইউএস বাংলা যেমন নামটা রয়েছে, তার সাথে বাঙালি ঐতিহ্যবাহী খাবারের স্বাদও কিন্তু আমরা এই বিমানে বসেই পাচ্ছি। মাশাআল্লাহ, এখানে কিন্তু আমাদেরকে 3টা চামচ দেওয়া হয়েছে, একটা ছোট সাইজ, একটা বড় সাইজ, আর তার পাশাপাশি একটা কাঁটা চামচও দেওয়া হয়েছে। আসলে সব ধরনের অপশনই এখানে রয়েছে। আমরা এখন একটু খাবারটা টেস্ট করবো, দেখি এটা স্বাদ কেমন। বন্ধুরা, আমরা একটু খাবারটা টেস্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুব ভালো, ফ্রেশ। আসলে বিমানের খাবার কিন্তু সবসময় ভালো হয়, আপনারা যে খাবারই খাবেন সেটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়, টেস্টি হয়। আপনারা বলতে পারেন অনেকটা 5 স্টার হোটেলের ফ্লেভার পাবেন আপনারা বিমানের খাবারগুলোর মধ্যে। সাধারণত বিমানের ক্যাটারিং সার্ভিস যারা করে তারা কিন্তু খুব মানসম্মত খাবার প্রোভাইড করে, যার কারণে খাবারের মান খুব ভালো হয়। এখানে একটা ডেজার্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্প্রাইট অথবা কোক, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমরা এখন একটু কেকটা খেয়ে দেখছি। টেস্টি, মাশাআল্লাহ। ভালোই মাশাআল্লাহ খাবার দাবার। ভাই, খাবার কেমন লাগলো? আসলে খিচুড়ির কথা কি বলবো, প্রথম পর্যায়ে যখন আমি মুখে দেই, এটা যে স্মেল ছিল এত সুন্দর, খুব ভালো লাগতেছিল। কিন্তু মানে কয়েকবার খাওয়ার পরে মনে হলো যে আসলে টেস্টটাও আমি পাচ্ছি না, কোনো কিছু আমি পাচ্ছি না। মনে হলো যে আটা বা এই জাতীয় কিছু মনেই ঠিক হচ্ছে, এরকম আর কি লাগলো। তবে ডেজার্ট আইটেমটা ভালো ছিল। তাহলে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা কফি খাচ্ছি, ভালো মাশাআল্লাহ। এখানে কফি দেওয়া হয়েছে, এখানে অবশ্য লট অফ অপশন রয়েছে। আপনারা চাইলে চা খেতে পারেন বা কফি খেতে পারেন, অথবা ব্ল্যাক টি অথবা ব্ল্যাক কফি, মানে লট অফ ভ্যারাইটি অপশন রয়েছে। আপনারা যেটা পছন্দ সেটা নিতে পারেন। আমরা এখন মেঘের সমুদ্রের উপর দিয়ে ছুটে চলছি। আমরা কোনো ল্যান্ড দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন মেঘের একটা চাদর বিছানো রয়েছে এবং তার উপর দিয়ে হাঁটা যাবে। আসলে আকাশে চলতে চলতে নানা রকমের খেলাধুলা আপনারা দেখতে পাবেন, বেশিরভাগই হচ্ছে মেঘ, নদী এবং প্রকৃতির খেলা। আমরা দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি। আসলে এত দ্রুত যে আসবো তা বুঝতে পারিনি, আমরা ভাবছিলাম একটু দেরি হবে, কিন্তু না, খুব তাড়াতাড়ি চলে এসেছে মাশাআল্লাহ। 2 ঘন্টা 20 মিনিট আমাদের সময় লেগেছে। আর এই টাইমটা কোথা থেকে চলে গেছে আমি টেরও পাইনি। আর অলরেডি আমাদের বিমান ল্যান্ড করছে, আর ল্যান্ডিং এর আগে আবার কিন্তু সিট বেল্ট বাঁধতে হলো। আর এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা আটকে রাখলাম। এই ল্যান্ডিং এবং উড্ডয়ন এই দুইটা সময় খুব ঝুঁকিপূর্ণ। সাধারণত বিমানের যে দুর্ঘটনা ঘটে এই সময় ঘটে, যার কারণে এই সময়
বেশি বেশি দোয়া দুরূদ করবেন এবং তার পাশাপাশি আল্লাহর কাছে পানা যাবেন আল্লাহ যেন সহি সালামতে আমাদেরকে অবতরণ করায়। ভাই জার্নি কেমন ছিল? জার্নিটা আসলে অসাধারণ ছিল। চারপাশের পরিবেশ দেখতে দেখতে কখন যে আসলে চলে আসলাম, আমি আরো ভাবছি যে আরো কিছুক্ষণ সময় পরে হয়তো বা ল্যান্ড করবো, কিন্তু আসলে খুব তাড়াতাড়ি চলে আসছি। মাশাআল্লাহ সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, ছোট বিমান হিসাবে সবকিছু মিলিয়ে কিন্তু আল্লাহর রহমতে সার্ভিস মাশাআল্লাহ ভালো ছিল। আমরা অলরেডি ল্যান্ডিং করছি আর আস্তে আস্তে আমাদের বিমান কিন্তু নিচের দিকে নামছে। মূলত ওই বিমানে থাকলে একটা ব্যাপার হয়, আপনাদের কান কিন্তু বন্ধ হয়ে যাবে। যখনই উপরের দিকে ওঠে তখন কান বন্ধ হয়ে যায়, আবার যখন নিচে নামে আস্তে আস্তে কানটা খোলে। ঠিক পাহাড়ে উঠলে যে ফিলটা হয় একই ফিল হয়। আর বিমানের অল্টিটিউড কিন্তু অনেকটাই নেমে এসেছে, ধীরে ধীরে নিচে নামছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে নামবো। ওখান থেকে আমরা আমাদের ডিজায়ার্ড হোটেলে চলে যাব। আমাদের বিমান কিন্তু ডানে বামে এঁকে বেঁকে চলছে ল্যান্ড করার জন্য, পজিশন নিচ্ছে। ইনশাল্লাহ আমরা ল্যান্ডিং করব। আমাদের এই যাত্রাটা ছিল 2 ঘন্টা 20 মিনিটের এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন ছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বিমানটা আসলে খুব একটা ছোট নয়, যার কারণে খুব বেশি একটা ঝাঁকুনিও হয়নি আর খুব বেশি একটা আওয়াজও পাওয়া যায়নি। সাধারণত ছোট বিমানে আপনারা যদি যাত্রা করেন তাহলে কিন্তু অনেক আওয়াজ পাবেন, কান বন্ধ হয়ে যাবে, বিভিন্ন রকমের সমস্যা, তখন বিরক্ত লাগবে। আর বিমান যত বড় হয় তত শব্দ কম হয়। সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের ট্রে টেবিলটি যদি জানালার পাশে বসে থাকেন তাহলে জানালার ঢাকনাটি সম্পূর্ণ খোলা রাখুন। অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার ধন্যবাদ। আর এই প্রথমবারের মতো আমাদের ব্যাংককের আশেপাশের এলাকা দৃষ্টিগোচর হলো। আমি ভেবেছিলাম ব্যাংকক শহর ইট পাথরের জঞ্জাল, কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো। মূলত এখানে অনেক চমৎকার দিগন্ত বিস্তৃত মাঠ রয়েছে, যেখানে চমৎকার ফসলি জমি রয়েছে। এক কথায় বলতে গেলে সাজানো গোছানো বাগান। অনেকটা বলতে পারেন যেন একটা বস্তি থেকে আমরা একটা বাগানে চলে এসেছি। আর আকাশের উপর থেকে এর পরিচ্ছন্নতা দেখে আমরা সত্যি মুগ্ধ। বর্তমানে আমরা সাগরের উপর দিয়ে ভেসে চলছি পুরো জাহাজে করে। মাঝে মাঝে দু একটা মেঘের ভেলা দেখতে পাচ্ছি। আমাদের বিমান কিন্তু ল্যান্ড করছে, মাঝে মাঝে দেখেন মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, টার্বুলেন্স হচ্ছে এবং অনেকটা লেয়ার নিচে নেমে এসেছি। আমরা কিন্তু প্রায় 35,000 ফিট উপরে ছিলাম, সেখান থেকে এখন 4-5,000 ফিটে নেমে এসেছি। নিচের সাগর দেখা যাচ্ছে স্পষ্ট। আর সাগর পার হয়ে অলরেডি কিন্তু আমরা ভূমিতে চলে এসেছি। এদিকে এয়ারপোর্ট, আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ। এখন অলরেডি শহরের বাড়িঘর দৃশ্যমান হচ্ছে। দুদিকে সি বিচ রয়েছে এবং দেখেন প্রচুর মানুষজনের সি বিচে নেমেছে। আর এখানকার বেশিরভাগই কিন্তু জলাভূমি, সম্ভবত এইসব জায়গায় মাছ চাষ করা হয়। সব কিছু মিলিয়ে এখানে বাড়িঘরের সংখ্যা খুবই কম। একটা রাজধানী শহর, তাও দেখতে অনেকটা গ্রামের মতো, খুবই চমৎকার। আর আমাদের বাংলাদেশ দেখতে অনেকটা ক্রাউডেড প্লেসের মতো, প্রচুর বাড়িঘর, খেলনা। আর এখানে কিন্তু দেখেন কেমন একটা পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, চমৎকার পরিবেশ। তবে কিছু দূর যাওয়ার পরেই আমাদের দৃষ্টিগোচর হলো ব্যাংককের বড় বড় বিল্ডিংগুলো আর এখানকার সাজানো গোছানো রাস্তাগুলো। এক কথায় একটা পরিচ্ছন্ন নগরী, যেন সবকিছু একই ছাঁচে ঢেলে সাজানো রয়েছে। সবকিছুই একটা ফরম্যাটে তৈরি করা হয়েছে এবং উপর থেকে অনেকটা পরিচ্ছন্নই লাগছে। সার কথা হচ্ছে এখানে প্রকৃতি এবং আধুনিকতার একটা চমৎকার মেলবন্ধন তৈরি করা হয়েছে। আর এই কারণেই তো ব্যাংকক শহর এতটা উন্নত। আর অবশেষে দেখতে দেখতে আমরা কিন্তু ভূমি স্পর্শ পেলাম, আর একটু পরেই নেমে যাবে ইনশাআল্লাহ। এই যে আমরা ল্যান্ড করছি মাশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ অনেকটা সেফলি ল্যান্ড করলাম আমরা।
কড়া করে ব্রেক কষে দিয়েছে, বিমান কিন্তু দাঁড়িয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, একটা অ্যাংশাস মোমেন্ট, বাচ্চারা খুব টেনশনে ছিল আর আমরা বললাম আলহামদুলিল্লাহ। A few moments later. এখানে কিন্তু এই চলন্ত ওয়াকওয়ে রয়েছে। বাংলাদেশের 3rd টার্মিনালেও কিন্তু এরকম করা হয়েছে, কিন্তু এখানে রয়েছে। আর আমাদের যে বর্তমান টার্মিনাল রয়েছে ওখানে কিন্তু এই ধরনের চলন্ত ওয়াকওয়ে নেই। এর কারণ হচ্ছে এই এয়ারপোর্টটা অনেক বড়, অনেক সময় লাগে, এই কারণে এরকম করা হয়েছে। আর আমরা কিন্তু অবশেষে পৌঁছে গিয়েছি। সুতরাং এই ছিল আমাদের ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে এই ব্যাংকক যাত্রা। ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আপনাদেরকে এই ব্যাংকক শহরটা ঘুরে দেখাবো। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।